অনলাইন ভিশন টিভির দর্শক শ্রোতা, আমরা সারা বাংলাদেশের গুণীজনদের মাঝে মাঝেই তাদের কর্মের কথা আমরা আপনাদের জানিয়ে থাকি। আমি একজন সংবাদকর্মী হিসাবে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমরা শরীয়তপুর গিয়েছিলাম সংবাদ সংগ্রহের জন্যে। সেখানে প্রসঙ্গক্রমে কথা উঠল শরীয়তপুর জেলার নাম নিয়ে। এলাকাবাসী বললেন, ডাক্তার জলিল শরীয়তপুর জেলার নাম প্রস্তাব এবং এই স্থান যেন এখানে হয় তা তিনি প্রস্তাব করেছিলেন এবং সেটাই গ্রহণ হয়েছে। জলিল ভাই, আপনি তো শরীয়তপুরের কৃতি সন্তান, সাবেক এমপি, সেই হিসাবে এলাকার জন্য আপনি অনেক কাজ করেছেন। এলাকাবাসী বললেন, আপনার মন্তব্য কি? ধন্যবাদ আপনাকে। এলাকাবাসী যা বলেছে কিছুটা সত্যি। অনেক কাজ না করলেও আমি চেষ্টা করেছি আমার জীবনে জনগণের জন্য, আমার এলাকাবাসীর জন্য কিছু করার জন্য। তার মধ্যে প্রথমে আমার গ্রামে প্রাইমারি স্কুল ছিল না। প্রাইমারি স্কুল এবং আশেপাশে বেশ কয়েকটা স্কুলেরই প্রতিষ্ঠাতা আমি। একটা হাই স্কুল করেছি গ্রামের লোকের অনুরোধে, আমার নিজের নামে, ডাক্তার কে জলিল হাই স্কুল। একটা কলেজ করেছি, সেই কলেজটা ডিগ্রি হয়ে গেছে। এবং শরীয়তপুর সদরে মহিলা কলেজ ছিল না, সেখানে অনেক পরিশ্রম করে, যদিও টাকা আমার নয়, গোলাম হায়দার খান সাহেব থেকে অনুদান নিয়ে সেই কলেজটা আমি প্রতিষ্ঠাতা করেছি। আমি সেই কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম। সেটা এখন সরকারিকরণ হয়ে গেছে। আরও অনেক কিছু কাজ করার ইচ্ছা ছিল, কিন্তু বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছি, যার জন্য আর সম্ভব হয়নি। 1966 সনে সরকারি সিদ্ধান্ত হইল যে কিছু কিছু থানাকে সাব ডিভিশনে উন্নত করা হবে। তো সেখানে কোন জায়গায় সাব ডিভিশন হবে এই নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হলো। এক একজন এক একটা প্রস্তাব করলো। কমিটি হলো, সেই কমিটির সভাপতি হলেন রহিম সাহেব, উনি এস্টাবলিশমেন্টের সেক্রেটারি ছিলেন। আব্দুল জলিল সাহেব, উনি ছিলেন ফরিদপুরের ডিসি। তারপরে ইয়াহিয়া সাহেব, ইনি ছিলেন জয়েন্ট সেক্রেটারি এস্টাবলিশমেন্ট। এদেরকে নিয়ে একটি কমিটি হইল, ওনারা স্থান পরিদর্শনে যাবেন। আমি ঠিক আগের দিন আজাদ পত্রিকা ছিল তখন সবচেয়ে বেশি চলতো, সেই পত্রিকায় আকরাম খান সাহেবের সাথে আমার একটু সম্পর্ক ছিল, উনি আমাকে ভালো চিনতেন। আমি রাত্রিবেলা গিয়ে বললাম যে, খান সাহেব, আমার এলাকায় একটা অনিয়ম হইতেছে, একটা ভালো জায়গায় একটা সাব ডিভিশন আমরা করতে চাই যাতে মানুষের উপকার হয়, এবং সেটা হইতে হবে মধ্যবর্তী স্থানে। সেটা নিয়ে একটুখানি এদিক সেদিক হচ্ছে, তা আপনি আমাকে কি সাহায্য করতে পারেন? আকরাম খান সাহেব বললেন যে, জলিল তুমি বসো। তার ছেলেকে ডাকলেন, ডাইকে বললেন যে, জলিল কি বলে শোনো, কালকে যেন পত্রিকায় আসে। তা আমি সেখানে 11:30টায় বসলাম। 1টা-1:30টার সময় লেখা শেষ করে তার হাতে দিলাম। পরদিন দেখি পত্রিকায় উঠছে যে এখানে মিডল প্লেসে যদি হইতে হয় পালং থানায় হবে, এটি পত্রিকায় উঠল। ঠিক তারপরের দিন রহিম সাহেব সহ তারা বিডব্লিউটিসির শিপে আমাদের ওই স্থান পরিদর্শন করতে গেলেন। আমি তার আগের দিন আমার এলাকায় মিটিং করে সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এই কমিটির কাছে আমাদের আর্জি পেশ করব এবং এই পত্রিকাটা দেখাবো। ঠিকই যত মুরব্বী ছিলেন আমাদের এখানে, ডাক্তার কাশেম ছিলেন এমএনএ, আলী আহমদ খান ছিলেন এক্স এমএনএ, এরকম ধরনের মুরব্বী প্রায় 20-25 জন আমরা ছোট স্পিড বোর্ডের মতো লঞ্চে করে ওনার সাথে সেখানে দেখা করলাম। দেখা করে বললাম, বলে রহিম সাহেব বলল যে এত ছোট মানুষ, অথচ ওনার কথায় আমি অবশ্যই আমার চোখের পানিটা তখন এসে গেল। উনি বললো যে রাইট ম্যান ইজ রাইট টাইম। আমি বুঝলাম না অর্থটা, তখন বুঝি নেই। ওনারা পরিদর্শন করে আসলো এবং আমরা বললাম যে পালং হইলে সবচেয়ে সুইটেবল। পরে এনারা চলে আসলেন। চলে আসার পরে সেক্রেটারিটা অনেক মিটিং করেছেন। আমার সৌভাগ্য যে যেদিন ফাইনাল মিটিং হবে, জায়গার নাম হবে, কোন জায়গায় হবে, আমি যেভাবেই হোক
খবর নিয়ে সেখানে উপস্থিত হলাম, আমি এবং ডাক্তার কাশেম সাহেব, তৎকালীন MNA। তো যাওয়ার পরে ওনারা বললেন যে দেখেন আজকে তো আমাদের গোপন মিটিং, আপনারা তো মিটিংয়ে থাকতে পারবেন না, আপনারা বসেন, পরে বলবো না। মিটিং ওনাদের শেষ, সেই মিটিংয়ে মিটিং প্রস্পন করে একটু আমাদেরকে ডাকলেন। তো ডাকার পরে বললেন যে আচ্ছা ডাক্তার সাহেবরা বলেন তো কোথায় করলে ভালো হয়। তখন আমি বললাম যে দেখেন পত্রিকায় তো স্যার আছে, পত্রিকায় আছে, আমরাও মুখেও বলবো, মিডিল প্লেসে যদি করতে চান, জনগণ যদি উপকৃতই করতে চান আপনারা, তাহলে পালং ইজ দ্য বেস্ট প্লেস। এই কথাই বললো। বলার পরে কি নামে হওয়া দরকার, আমি বললাম যে স্যার নামের জন্য তো কোনো চিন্তা করতে হবে না, হাজী শরীয়তুল্লাহর জন্মভূমি, এটা তার নামেই হবে। তো স্থান হইল পালং, নাম হাজী শরীয়তুল্লাহ। এই বলার পরে ওনারা সবাই খুব খুশি দেখেছে, হাসতেছে, মনে মনে চিপে চিপে গেল। এই তখন বললো যে ঠিক আছে আপনারা আসেন, আমাদের মিটিং শেষ করে দেন, আমরা শেষ করি। 3-4 দিন পরে পত্রিকা দেখলাম যে আল্লাহ রহমতে ওই পালংটাই শরীয়তপুর নামে সাব ডিভিশন হয়ে গেছে। আমরা এই প্রজন্মে অনেকেই জানে না এই ইতিহাস। আপনারা অনলাইন ভিশন টিভি দেখবেন, সারা বাংলাদেশ তো বটেই, সারা বিশ্ব তো বটেই, শরীয়তপুর জেলার প্রতিটি মোবাইল সেটে যেন আমাদের এই সংবাদটি থাকে। কেননা আপনি যদি প্রবীণদের সম্মান না করেন, কাজের মূল্যায়ন না করেন, নতুন উদ্যোক্তা, নতুন প্রতিভা তৈরি হবে না। জলিল ভাই, আপনি তো এখন একদিকে চেম্বার করেন, আপনি অধ্যক্ষ ছিলেন একটা প্রতিষ্ঠানে এবং সাবেক MP ছিলেন। এগুলোর পাশাপাশি আপনি আনঅফিসিয়াল অনেক সেবা মানুষের জন্য করেন, এগুলো করে আপনি তৃপ্তি কি পান? দেখেন আসলে তো মানুষের জন্যই তো মানুষ। ছোটোবেলা থেকে আমার ইচ্ছা ছিল যে মানুষের খেদমতের মধ্যেই আমার জীবনটা যাবে, এবং সেই উদ্দেশ্যে আমি ডাক্তারি পড়াশোনা করেছি। আমার একটা ছোটোবেলায় ইচ্ছা ছিল যে আমি বিলাত ফেরত ডাক্তার হব, মানুষের সেবা করব। আল্লাহ আমার সেই কবুল করে নিয়েছেন। এবং আপনার কবুল করেছে আরেকটা, আপনার সন্তান। হ্যাঁ, আপনার যে ছেলে মেয়ে, আমি যতদূর জানি, আমি খুব ছোট দেখেছি আপনার বড় ছেলে ডাক্তার পলাশকে এবং আপনার মেয়ে অন্যদেরকেও। তো ওরাও কিন্তু ডাক্তার এবং ফার্মাসিস্ট, খুব দেশ বিদেশে কিন্তু একটা নাম করা। ওদের একটু পরিচয় করিয়ে দেবেন। ওদের পরিচয়ের ভিতরে ওরা, আমার তো 3 ছেলে 2 মেয়ে। জি জি। বড় ছেলেটি হচ্ছে আমার খন্দকার নূরে জালাল পলাশ। এনাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কোন লাইনে লেখাপড়া করবা, তো বলে যে বাবা আপনি যে এই লাইনে লেখাপড়া করেছেন এই লাইনে। আমি বলি কেন, তুমি দাঁতের ডাক্তার কেন হইতে চাও? তখন ছেলে বলল, তখন ছোট, বললো যে বাবা এটি একমাত্র পেশা, যেই পেশায় থাকলে হালাল রুজি খাওয়া যায়। আমি বলি কেন, তুমি অন্য ডাক্তারই পড়লেও হালাল রুজি খেতে পারতাম। কয় যে তার মধ্যে ভেজাল আছে, এইটা পিওর। সে দাঁতের ডাক্তার হলো। বড় মেয়েটা তার দেখা দেখি সেও দাঁতের ডাক্তার হলো। ওর নাম কি? এর নাম হচ্ছে খন্দকার নীলুফার আক্তার লিপি। মেজর ছেলেটা ফার্মাসিস্ট পছন্দ করে, সে ফার্মাসিস্ট হয়ে বিদেশে আছে এখন। ওর নাম এমফার্ম করেছে, খন্দকার নূরে জামাল শিমুল। শিমুল। হ্যাঁ। আর ছোট যে ছেলেটা, আর তারপরে যে একটা মেয়ে আছে, সে এমনি ডিগ্রি পর্যন্ত লেখাপড়া করেছে, আর আগাইতে পারে নাই বা আমি পারিনি। আপনার ওই মেয়েটাকে তো মনে হয় কোন পীর সাহেবের ছেলের কাছে বিয়ে দিয়েছিলেন। সেই মেয়েটা যখন ডিগ্রি পড়ে, তখন সুরেশ্বরের পীর সাহেব তার গিন্নিকে নিয়ে আসা প্রস্তাব দিল, এবং সে তার ছেলের সাথে তার বিয়ে হয়ে গেছে। বড় মেয়েটা আমার ডাক্তার, আর ছোট ছেলেটা সে অত্যন্ত ভালো ছাত্র, সেও ডাক্তার। সে ওই বিদেশ থেকে এমন একটা ডিগ্রি নিয়ে আসছে, ডাক্তার কমল, নুরুজ্জামান কমল। উনি বাংলাদেশের একমাত্র শিশু দন্তরোগ বিশেষজ্ঞ। বাংলাদেশে আর কেউই ডিগ্রি নাই। মাহিদুল ইউনিভার্সিটি থেকে MSc করেছেন। উনিও প্র্যাকটিস করেন মডার্ন ডেন্টাল ক্লিনিকে। তো ছেলে মেয়েদের এই আমার সংক্ষিপ্ত পরিচয়। তো এই আমাদের আপনার সন্তানদেরকে মানুষ করার পেছনে কিন্তু ভাবির অবদান অনেক। আপনি কি মনে করেন? দেখেন
মানুষ কিনা সেটা মানুষ বলবে, তবে আমার ছেলেমেয়েরা সবাই ভালো, এবং এইটার ভালোর পিছনে অবদান আমার স্ত্রীর, কারণ আমি তো অতটা নজর দিতে পারি নি। আমার স্ত্রী অত্যন্ত পরহেজগার, নামাজি এবং ভালো মেয়ে। এক বাপের এক মেয়ে ছিল বিদায় তার সন্তানদের লেখাপড়ার সমস্ত দায়িত্ব তার উপরেই ছিল, এবং সে তার জন্যই আজকে আমার ছেলেমেয়েরা এত লেখাপড়া করতে পারছে। দর্শক শুনলেন শরীয়তপুর জেলার কৃতি সন্তান, এবং শরীয়তপুর জেলার পালংয়ে এই জেলা শহরটি হবে প্রধান শহর। এটা প্রস্তাবকারক আমাদের স্যার অধ্যাপক ডক্টর কে এ জলিল। প্লিজ এই প্রজন্মের মানুষগুলো জলিল ভাইয়ের জন্য দোয়া করবেন, দীর্ঘায়ু সুস্বাস্থ্য জন্য। এই যে করোনা গেল, করোনার মধ্যে কিন্তু উনি সতর্কতার সাথে তার নড়িয়াবাসীর জন্যে কোনো ক্ষেত্রে সদরের জন্য তিনি কিছু খেদমত তিনি কিন্তু পাঠিয়েছেন। এটা কিন্তু আমাদের জানা। আর আপনারা করোনা চলে গেছে এটা ভাবার কোনো কারণ নাই। মাস্ক কিন্তু ব্যবহার করতে ভুলবেন না। হ্যান্ড স্যানিটাইজার, যদি হ্যান্ড স্যানিটাইজার না থাকে বাংলা সাবান। সামাজিক দূরত্ব, শারীরিক দূরত্ব দুটোই বজায় রাখবেন। অনলাইন ভিশন টিভি দেখবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। স্যার মনে হয় কিছু বলবেন আর একটু যেন। আমি একটু বলতে চেয়েছিলাম, ওই যে সাব ডিভিশন হইল এই 1966 সনে, 66-এ, তারপরে অটোমেটিকলি 76 সনে এটা জেলা পর্যায়ে চলে গেছে, জেলা হয়ে গেছে। তা এখন শরীয়তপুর জেলা অনেক উন্নত, মোটামুটি আরও উন্নত হওয়া দরকার। তো শরীয়তপুর এখন মাশাআল্লাহ গর্বই লাগে মানুষের কাছে বলতে যে এই জেলার প্রস্তাবকারী আমি, এবং নাম প্রস্তাবকারীও আমি, জায়গা এবং নামের প্রস্তাবকারী।